আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। এটা যদি বুঝতে যাই তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। একটা কয়েনকে যদি আমরা টস করি, হয় সেখানে হেড উঠবে নয়তো টেল উঠবে। তো এখানে হেড বা টেল দুইটা উঠার সম্ভাবনা কত? সমান সমান অর্থাৎ 50-50। তার মানে কি? তার মানে কি এইটা যে আমি যদি দুইবার একটা কয়েনকে টস করি তাহলে প্রথমবার যদি হেড উঠে তাহলে দ্বিতীয়বার টেল উঠবে। অথবা প্রথমবার যদি টেল উঠে দ্বিতীয়বার হেড উঠবে। আসলে বাস্তবে কি তেমনটা হয়? আসলে বাস্তবে কিন্তু তেমনটা আসলে হয় না। আমি যদি দুইবার টস করি দুইভাবে হেড উঠতে পারে অথবা দুইভাবে টেল উঠতে পারে। অথবা আমি যদি পাঁচভাবে টস করি পাঁচভাবের মধ্যে পাঁচভাবে হেড উঠতে পারে পাঁচভাবে টেল উঠতে পারে। তাহলে এই যে সম্ভাব্যতা হেড বা টেল উঠার চান্স 50-50 বললো, তাহলে সেটা ভ্যালিডিটিটা কোথায় এখানে? সম্ভাব্যতা বা প্রবাবিলিটি আমাদের কখনোই এটা বলে না যে দুইবার টস করলে প্রথমবার হেড উঠলে দ্বিতীয়বার টেল উঠবে। এটা কখনো বলেন। যেটা বলে যে আমরা যদি একটা কয়েনকে অনেকবার টস করি তাহলে গড়ে প্রতি দুইবার একবার হেড এবং একবার টেল উঠবে। এই কথাটা বলে। আসলে এটাকে যদি আমি ক্লিয়ারলি বুঝতে যাই তাহলে আমাকে এটা বুঝতে হবে LLN বা ল অফ লার্জ নাম্বার। এটা আসলে প্রবাবিলিটির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। ল অফ লার্জ নাম্বার বিষয়টা কি? একটা কয়েনকে আমি যদি 5বার বা 10বার টস করি তখন আমি কখনো আমি বুঝতে পারবো না যে আসলে কয়েনটা হেড বা টেল উঠার সম্ভাবনা 50-50। এটা কখন বুঝতে পারবো? এই কয়েনটা যদি আমি অনেকবার যদি ট্রাই করি, যদি ধরেন 500 বার ট্রাই করি, 1000 অথবা 1 কোটি বার যদি আমি একটা কয়েনকে টস করি, তখন দেখা যাবে প্রায় 50 লক্ষ বার হচ্ছে হেড উঠবে, প্রায় 50 লক্ষ বার টেল উঠবে। সেই ক্ষেত্রে আমি কয়েনের যে 50-50 যে চান্সের যে বিষয়টা, তখন সেটা আমি বুঝতে পারবো। এর আগে পর্যন্ত আমি বুঝতে পারবো না। এই এল এর আরেকটা ল অফ লার্জ নাম্বার আরেকটা উদাহরণ আমি দেই। যেমন একটা বাচ্চা যদি মায়ের গর্ভে যখন থাকে তখন আসলে বাচ্চাটা ছেলে অথবা মেয়ে হওয়ার সম্ভাবনা কত থাকে? তো ছেলে হওয়ার সম্ভাবনা থাকে 50%, মেয়ে হওয়ার সম্ভাবনা 50%। তার মানে কি এই একটা ঘরে যদি দুইটা সন্তান থাকে তাহলে একজন হবে ছেলে একজন হবে মেয়ে। এরকম কিন্তু নাও হতে পারে। একটা ঘরে দেখা যায় যে 4 জন সন্তান, দেখা যায় 4 জনই ছেলে অথবা 4 জনই মেয়ে। এই বিষয়টাকে 4 জন বা 5 জন দিয়ে হিসাব না করে আমি যদি পুরো বাংলাদেশের মানুষের কথা চিন্তা করি, আমি যদি পুরো বাংলাদেশের মানুষ জানি হচ্ছে 18 কোটি মানুষ, তা আপনি গুগলে সার্চ দিয়ে এখনই দেখতে পারেন যে দেখা যাবে প্রায় 9 কোটি হচ্ছে ছেলে, প্রায় 9 কোটি হচ্ছে মেয়ে। এই মুহূর্তে পুরো পৃথিবীতে জনসংখ্যার টোটাল পরিমাণ হচ্ছে 800 কোটি। এই 800 কোটি জনসংখ্যা যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন প্রায় 400 কোটি হচ্ছে ছেলে এবং প্রায় 400 কোটি হচ্ছে মেয়ে। তো এই যে দেখেন, এটা কখনোই হবে না যে এক্স্যাক্টলি 400 কোটি এক্স্যাক্ট 400 কোটি মেয়ে, এটা কখনোই না। মানে প্রায় 400 কোটি 400 কোটি করে করে এটা হবে। তো এটা কিন্তু কখনোই এমন হবে না যে 100 কোটি ছেলে বাকি 700 কোটি মেয়ে। এটা কখনোই হয় না, হবে না। তো প্রবাবিলিটি 50-50 যে চান্স, এটা কিন্তু আসলে যত বেশি সংখ্যক কেস নিয়ে আমি চিন্তা করতে পারবো, প্রবাবিলিটির হিসাবটা আমি তত বুঝতে পারবো। এটা হচ্ছে LLN বা ল অফ লার্জ নাম্বার। তো একটা বিষয় এখানে খেয়াল করেন, তো আমরা যখন প্রবাবিলিটি এই সম্বন্ধে যখন আমরা জানতাম না তখন ভাবতাম যে জনসংখ্যা আসলে র্যান্ডম, ছেলে মেয়ে আসলে এটা র্যান্ডমলি হয়। এই পৃথিবীর কোনো কিছু আসলে র্যান্ডমলি হয় না। প্রত্যেকটা জিনিস ঘটে তার নিজস্ব সম্ভাবনা অনুসারে। আরেকটা উদাহরণ দেওয়া যাক। তো আমরা পাই সম্বন্ধে সবাই জানি। তো পাই জিনিসটা আসলে কি? যে কোনো বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যে মানটা পাওয়া যায় সেটা একটা কনস্ট্যান্ট একটা মান, এবং এই মান হচ্ছে 3.14159। এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। কেন? কারণ এটা হচ্ছে একটা অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে দশমিকের পরে একটা অসীম সংখ্যক ঘর পর্যন্ত যেতে থাকে, এবং কোন সংখ্যার পরে কোন সংখ্যাটা আসবে সেটা কখনো এক্স্যাক্টলি কখনো বলা যাবে না। অর্থাৎ তারা র্যান্ডমলি আসলে চলতে থাকবে। এই প্রবাবিলিটির LLN বা ল অফ লার্জ নাম্বার, এই তথ্যটাও এখানে খাটবে। কেন খাটবে? কারণ আমি জানি আসলে দশমিকের পরে কোন সংখ্যাটার পর কোন সংখ্যা আসবে সেটা আমি কখনোই বলতে পারবো না। কিন্তু একটা সংখ্যার পর পরের সংখ্যাটা শূন্য হওয়ার সম্ভাবনা কত, 1 হওয়ার সম্ভাবনা কত, 2 হওয়ার সম্ভাবনা কত, এভাবে 3 4 5 6 7 8 9 হওয়ার সম্ভাবনা কত সেটা আমি বলতে পারবো। দশমিকের পর প্রত্যেকটা জিনিস আসার সম্ভাবনা আসলে সমান, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ করে করে। তার মানে আমি যদি দশমিকের পর যে 10 কোটি ঘর নেই তাহলে আমি বলতে পারবো এখান থেকে যে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিট 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রায় 1 কোটি বার করে করে আসবে। যদি কারো বিশ্বাস না হয় তাহলে আমি নিচে একটা ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো ছবিটাতে দশমিকের পরে প্রায় 100 ঘর পর্যন্ত আছে। তো এখানে দশমিক সম্ভবত অনুসারে আমি কি বলতে পারি যে এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ঘর কত 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রায় 10 বার করে করে আসবে। প্রায় 10 বার করে করে আসবে, প্রায় এক্স্যাক্টলি 10 বার আসবে সেটা কখনোই না, প্রায় 10 বার করে করে আসবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সেটা গুনে গুনে দেখতে পারেন। শুধুমাত্র যে পায়ের ক্ষেত্রে বিষয়টা এমন হবে তা না, যে কোনো অমূলক সংখ্যা √2 √3 √4 √7, মানে যতগুলো অমূলক সংখ্যা আছে তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এবং আপনি যদি ফিজিক্সের কোয়ান্টাম মেকানিক্সটা পড়েন তাহলে এই বিষয়টা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। পৃথিবী সম্বন্ধে আপনার আইডিয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন যে পৃথিবীর কোনো জিনিসই আসলে নিশ্চিত না। প্রত্যেকটা জিনিসে হচ্ছে প্রবাবিলিস্টিক, অর্থাৎ সম্ভাবনা দিয়ে আসলে প্রত্যেকটা জিনিস চলে। কোনো বিষয় আপনি নিশ্চিতভাবে
বলতে পারবেন না। আচ্ছা, এখন আমাদের ক্যাসিনো বা জুয়া খেলার সম্বন্ধে আসা যাক। তো ক্যাসিনো তো বা জুয়া খেলাতে আসলে কি হয়, সব সময় আসলে কারা জেতে? যে ক্যাসিনোর মালিক আলটিমেটলি কিন্তু সেই জিতে, আর যে খেলোয়াড় সে কিন্তু আলটিমেটলি সে হেরে যায়। কেন? কারণ সে ক্যাসিনো গেমটাকে এমন ভাবে ফিট করে, সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক, এমন ভাবে সে ক্যাসিনো গেমটাকে ফিট করে যাতে এই ক্যাসিনোর মালিকের জেতার সম্ভাবনাটা সবসময় খেলোয়াড়ের চেয়ে বেশি থাকে। তো এটাতে আসলে সে কোন নীতিটা ইউজ করে, এখানেও সে LLN অথবা ল অফ লার্জ নাম্বার, স্রেফ এই নীতিটা ইউজ করে সে তার গেমটাকে ফিট করে। আর বিষয়টাকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ টানা যাক। তো নিচে একটা ছবি আপনারা দেখতে যাচ্ছেন যে ক্যাসিনোতে আমরা যখন খেলি এরকম একটা গোল চাকতি সবসময় দেখা যায়। তো ক্যাসিনোটাতে দেখা যাচ্ছে যে 18টা ব্ল্যাক কালারের ঘর আছে এবং 18টা রেড কালারের ঘর আছে এবং একটি হচ্ছে গ্রিন কালারের ঘর আছে এখানে। ধরি একজন খেলোয়াড় সে খেলার জন্য ব্ল্যাক কালারটাকে চুজ করলো, যে ব্ল্যাক ঘুরানোর পরে ব্ল্যাক কালারটা যদি আসে তাহলে সে এখানে জিততে পারবে। তাহলে তার জেতার সম্ভাবনা কত? আসলে এখানে তার হয়ে শুধুমাত্র কাজ করবে এই 18টা ব্ল্যাক কালার, অর্থাৎ তার জেতার সম্ভাবনা হচ্ছে 18/37। এবং যে ক্যাসিনোর মালিক তার জেতার সম্ভাবনা কত? তাহলে এখন আপনারা বলবেন যে তার জেতার সম্ভাবনা সেম, 18/37 ভুল। তার জেতার সম্ভাবনা হচ্ছে 18/37 না, তার জেতার সম্ভাবনা হচ্ছে 19/37। কেন? কারণ 18টা লাল কালার তো তার পক্ষে কাজ করবেই, সাথে যে গ্রিন কালারটা আছে সেটাও কিন্তু ক্যাসিনোর মালিকের পক্ষে কাজ করে। অর্থাৎ তার জেতার সম্ভাবনা হচ্ছে 19/37। অর্থাৎ যে প্লেয়ার, যে খেলোয়াড়, তার জেতার সম্ভাবনা হচ্ছে 18/37 বা হচ্ছে প্রায় 49%, এবং যে হচ্ছে ক্যাসিনোর মালিক তার জেতার সম্ভাবনা হচ্ছে 19/37 বা প্রায় 51%। অর্থাৎ ক্যাসিনোর মালিকের প্লেয়ারের চেয়ে জেতার সম্ভাবনা হচ্ছে মাত্র 2% বেশি। এখন আপনারা বলতে পারেন যে সবুজ কালারের জন্য যদি 2% ব্যবধান হয়, এই 2%-এর জন্য আসলে কতটুকু বা ফারাক পড়তে পারে এখানে, বা কতটুকু আসলে জেতা বা হারা কতটুকু বা নির্ভর করে এখানে। তো এখানে আসলে 2% আসলে অনেক কিছু এখানে নির্ভর করে। কিভাবে নির্ভর করে এই হিসাবটা আমি দেখাচ্ছি। তো ধরেন প্রতিদিন ক্যাসিনোতে 100টার মতো খেলা হয়। তো 100টার মতো যদি খেলা হয় তাহলে আমরা হচ্ছে প্রবাবিলিটি রুলস অনুসারে আমরা এখানে দেখতে পাই প্রায় 51 বার হচ্ছে ক্যাসিনোর মালিক জিতবে এবং যে প্লেয়ার সে হচ্ছে প্রায় 49 বার জিতবে, এমন করে। তার মানে হচ্ছে এখন প্রতিটা খেলা যদি ধরি 1000 টাকা করে যদি প্রত্যেকটা বাজি হয়, তাহলে ক্যাসিনোর মালিক জিতবে প্রায় 51,000 টাকা এবং যে প্লেয়ার সে জিতবে প্রায় 49,000 টাকা। অর্থাৎ দিন শেষে ক্যাসিনোর মালিকের হাতে থাকবে হচ্ছে 2,000 টাকা। অর্থাৎ প্রতি মাসে সে ইনকাম করবে প্রায় 60,000 টাকা। তার মানে আসলে কি পেলাম? আর আলটিমেটলি যে জুয়াটা খেলবে সবসময় শেষে দিন শেষে আসলে সেই হারবে। ক্যাসিনোতে যখন খেলা হয় দেখা যায় যে অনেক সময় যে ক্যাসিনোর মালিক যে দেখা যায় টানা 4টা বা 5টা গেম হেরে যায়। যদি ক্যাসিনোর মালিক 4টা বা 5টা গেম যদি হেরেও যায়, তবুও কিন্তু সে কখনো আসলে ডিপ্রেসড হয় না, কখনো ফেড আপ হয় না। কেন? কারণ সে আসলে জানে যে এই খেলাটা আসলে কখনো 10 বার বা 20 বার বা 100 বার জন্য খেলাটা হবে না। খেলাটা হবে মাসের পর মাস, বছরের পর বছর, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার ধরে। এবং সে ভালো করেই জানে যে আলটিমেটলি দিন শেষে এই খেলাটাতে সেই জিতবে এবং তার জেতার রেটটা হবে 51% এবং খেলোয়াড়ের জেতার রেট হবে 49%, অর্থাৎ 2% করে জিতবে। এবং এই 2%-এর জন্য সে আসলে আলটিমেটলি হচ্ছে হিউজ পরিমাণ টাকা সেখান থেকে আসলে ইনকাম করে নিয়ে যাবে। আমার এই ভিডিওটা বানানো আজকে লক্ষ্যটাই হচ্ছে এটা, যে যারা আসলে জুয়া খেলায় অলরেডি আসক্ত বা অনলাইন বা অফলাইনে জুয়া খেলবেন এই ধরনের চিন্তা করে বসে আছেন, তো তাদেরকে আসলে সতর্ক করা।